আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টাইপ ওয়াইজ সিকিউ সলভিং ক্লাসে। তো আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর কতে আসার মতো যে টাইপগুলো আছে সবগুলো আমরা সলভ করে ফেলবো। তো ক্লাসের শুরুতেই বলে নেই, আমি জানি তোমাদের কনসেপ্ট ক্লাস দেওয়া হয়নি, কিন্তু আমার এই সিকিউ সলভিং ক্লাসটা করার পর তোমার কোনো কনসেপ্ট ক্লাসের দরকার হবে না। তার মানে এই না যে আমরা কনসেপ্ট ক্লাস দিব না, অবশ্যই কনসেপ্ট ক্লাস দিব, বাট তোমরা এই সিকিউ সলভিং ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, একটা খাতা নিয়ে বসো। এবং ব্যাংক সমন্বয় বিবরণী অনেকের কাছে একটা ভয়ের একটা অধ্যায়, অনেকে এটা অ্যাভয়েড করে, কিন্তু তুমি যদি একটু বুঝতে পারো তাহলে এটা কিন্তু একদম সোজা, ঠিক আছে? তো কতে আমাদের বিগত বছরগুলোতে আমরা একটা অ্যানালাইসিসে চলে যাই যে কোন কোন টাইপটা থেকে বারবার কোশ্চেন এসেছে। দেখো, পরিমাণ নির্ণয় করো, এখান থেকে কিন্তু বিগত বছরে বোর্ডগুলোতে 28 বার কোশ্চেন এসেছে। এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো, এটা হচ্ছে 9 বার এসেছে। তারপরে হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট এসেছে হচ্ছে নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো, সেটা হচ্ছে 5 বার এসেছে, বাকিগুলো 3 বার 2 বার বা 1 বার করে এসেছে পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, তারপরে যেটা এসেছে সেটা হচ্ছে বিভিন্ন দফা, চেক, লেনদেন, খরচ, নীতি উদ্ধৃত। তো এখান থেকে অ্যানালাইসিস থেকে আমরা বুঝতে পারি যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। আর নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, তো প্রথম টাইপে আমরা চলে যাই, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। তো আমার ব্যাংক সমন্বয় বিবরণীটা কি? ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে তোমার ধরো কোম্পানি, তুমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করছো, তোমার নাম ধরো এক্স, হ্যাঁ, আর ব্যাংকের নাম ওয়াই। তো একটা লেনদেন যখন সংগঠিত হবে তখন তোমার তোমার যে হিসাব এবং ব্যাংকের যে হিসাব সেটা এক হতে হবে। হ্যাঁ, কোনো কোনো সময় বিভিন্ন কারণে তোমার হিসাব এবং ব্যাংকের হিসাব এক হয় না। কারণ ধরো তুমি লিখে দিয়েছো যে ধরো তুমি তোমার পাওনাদারকে পরিশোধ করে দিছো, হ্যাঁ, টাকা পরিশোধ করে দিছো, বা পাওনাদারকে একটা চেক লিখে দিছো। তো চেক যে লিখে দিছো এটা তোমার হিসাব থেকে কিন্তু তুমি মাইনাস করে দিছো, কিন্তু তোমার পাওনাদার কিন্তু এখনো ব্যাংকে যায়নি। একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তুমি তোমার পাওনাদার ধরো তোমার বন্ধু কুদ্দুসকে তুমি 10,000 টাকা পরিশোধ করে দিছো। তো তুমি যখনই চেকটা লিখে দিলে কুদ্দুসকে, চেকের পাতা ছিঁড়ে চেকটা লিখে দিলে যে কুদ্দুস আমার থেকে 10,000 টাকা পাবে, তখন তুমি তোমার নগদান বইয়ের হিসাবে অর্থাৎ তোমার প্রতিষ্ঠান হিসাবে 10,000 টাকা মাইনাস করে রাখলে। কিন্তু কুদ্দুস যখন তুমি লিখে দিছো তোমার এখান থেকে মাইনাস আছে, কিন্তু কুদ্দুস এখনো তোমার ব্যাংকে যায়নি, তোমার ব্যাংকে এখনো 10,000 টাকা মাইনাস হয়নি, তোমার ব্যাংকে এখনো কি 10,000 টাকা মাইনাস হয়নি, 10,000 টাকা প্লাস অবস্থায় আছে। প্লাস অবস্থায় আছে মানে 10,000 টাকা তোমার ব্যাংকে এখন আছে। তার কারণ কি? কুদ্দুস এখনো ব্যাংকে যায়নি, যে তোমার ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করেনি। এই যে বিভিন্ন কারণ, এই বিভিন্ন কারণে ব্যাংক হিসাব এবং তোমার কোম্পানির হিসাবের পার্থক্য হতে পারে বা গরমিল হতে পারে। হ্যাঁ, তো আমার টিভির মতো দুইটা বইয়ের দিক খেয়াল রাখতে হবে। হ্যাঁ, টিভির মতো দুইটা বইয়ের দিক খেয়াল রাখতে হবে। তোমার যেই বই মোতাবেক তোমার ধরো নগদান বই মোতাবেক ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত, তাহলে নগদান বই যা করছে তা আমাকে ফলো করতে হবে। আর যদি বলে ব্যাংক বই মোতাবেক নগদান যে প্রস্তুত করো, তাহলে ব্যাংক যা করছে আমাকে তাই করতে হবে। অর্থাৎ একজন যা করছে অন্যজনকে তা ফলো করতে হবে। বোঝা গেছে? এখন যে আমরা টাইপের ম্যাথটা করবো সেটা হচ্ছে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ মানে হচ্ছে ব্যাংকে তোমার একটা খরচ দেওয়া লাগে, বা যেটা হচ্ছে ব্যাংকের আয়, বা ব্যাংক যে টাকাটা ব্যাংকের কাছে যে টাকাটা ঢুকবে, একদম সোজা বাংলায় বলি, ব্যাংকের কাছে যে টাকাটা ঢুকবে সেটা হচ্ছে তোমার ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ। হ্যাঁ, ব্যাংকের কাছে যে টাকাটা ঢুকবে এটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ। এখানে তোমার ভালো মতো বুঝতে হবে যে ব্যাংকের কাছে যে টাকাটা ঢুকবে বলতে এটা তোমার অ্যাকাউন্টে ঢুকবে না, তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে যাবে ব্যাংকের কাছে। তোমার অ্যাকাউন্ট থেকে মানে তোমার কমবে, তুমি এক্স তো তোমার কমবে, কিন্তু ব্যাংকের বাড়বে, অ্যাজ এ প্রতিষ্ঠান ব্যাংকের বাড়বে। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ। ডেবিট মেমোরেন্ডাম মানে তোমার খরচ, ডেবিট মেমোরেন্ডাম মানে কি? তোমার খরচ, তোমার খরচ, তোমার এই খরচটা এটা কাকে দিতে হবে? ব্যাংকে দিতে হবে, ব্যাংকে দিতে হবে। এতটুকু জাস্ট মাথায় ঢুকে রাখো, মাথায় ঢুকায় রাখো। ডেবিট মেমোরেন্ডাম মানে কি? তোমার খরচ, এই টাকাটা কে পাবে? ব্যাংক পাবে।
এতটুক মাথায় ঢুকছে? এখন চলো আমরা ম্যাথে চলে যাই। এখানে বলছে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। আমি কি বলছি? ডেবিট মেমোরেন্ডাম মানে কার খরচ? তোমার খরচ। কাকে দিতে হবে? ব্যাংকে দিতে হবে। ওকে, আসো ফাইন, আমরা এখন পড়ি। 31 তারিখে নাদিয়া কোম্পানির নগদান বইয়ের জেরের সাথে ব্যাংক বিবরণীর জেরের মধ্যে মিলকরণের জন্য নিচে তথ্যগুলো উল্লেখ করা হলো। আচ্ছা, জুলাই 31 তারিখে নগদান বইয়ের ডেবিট জের এত, ব্যাংক বিবরণী ক্রেডিট জের এত। নগদান বইয়ের ডেবিট জের এত দেখানো আছে, ব্যাংক বিবরণী ক্রেডিট জের এত দেখানো আছে। ওকে ফাইন। চেক এত টাকা চেক অপরিশোধিত আছে। চেক এত টাকা অপরিশোধিত আছে। অপরিশোধিত মানে কি? বকেয়া আছে। বকেয়া আছে। এখানে ব্যাংকে এখনো টাকা ঢুকেনি, মানে তোমার এখনো কোনো খরচ হয়নি। আচ্ছা, ভাড়া বাবদ 1270 টাকা চেক সঠিকভাবে লেখা উত্তোলন করা হয়েছে, কিন্তু ভুলবশত হিসাবের বইয়ে 1250 টাকা লেখা হয়েছে। আচ্ছা, বা হিসাবের বই 1250 টাকা লেখা হয়েছে, তার মানে এটার সাথে এটা মাইনাস হবে। ওকে, এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। তারপরে আসি জুলাই ব্যাংক বিবরণীতে 7955 টাকা, প্রাপ্য নোট 7800 টাকা, যোগ সুদ এত টাকা, সুদ মানে আয়। আচ্ছা, বিয়োগ আদায় খরচ। এই যে আদায় খরচ, আদায় দেখানো হয়েছে, যা নাদিয়ার বইতে এখনো লিপিবদ্ধ করা হয়নি। এই যে কি বলছে যে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত, মানে কে ইস্যু করবে? ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। আমি কি বলছি যে কাকে দিতে হবে? ব্যাংকে দিতে হবে। আদায় খরচটা কে আদায় করবে? কার পকেটে ঢুকবে? আদায় খরচটা ব্যাংকের পকেটে ঢুকবে, ঠিক আছে? এবং তোমার জন্য এটা কি? খরচ। তো আদায় খরচটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডামে যাবে। আচ্ছা, এখানে বলছে ব্যাংক বিবরণীতে 805 টাকা প্রত্যাখ্যাত, 805 টাকা প্রত্যাখ্যাত চেক বাবদ ডেবিট করা হয়েছে যে একজন দেনাদার। আচ্ছা, এই যে প্রত্যাখ্যাত চেক বাবদ ডেবিট করা হয়েছে, ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়েছে, তার মানে তোমার এই প্রত্যাখ্যাত চেক বাবদ, প্রত্যাখ্যাত চেক মানে কি? তোমার বাউন্স চেক। ধরো তোমার অ্যাকাউন্টে 500 টাকা আছে, তুমি লিখে দিছো 10,000 টাকার চেক। 10,000 টাকা কি তোমার ব্যাংক দিতে পারবে? পারবে? পারবে না। এটা কি হয়ে যাবে? প্রত্যাখ্যিত হয়ে যাবে, মানে এটা বাউন্স হয়ে যাবে, মানে এই চেকটা দিয়ে সে টাকা তোমার পাওনাদার টাকা আদায় করতে পারবে না। এই চেকটা দিয়ে তোমার পাওনাদার টাকা আদায় করতে পারবে না। এটাকে বলা হয় বাউন্স চেক বা হচ্ছে প্রত্যাখ্যাত চেক। তো প্রত্যাখ্যাত, এখানে বলছে যে ব্যাংক বিবরণীতে 805 টাকা প্রত্যাখ্যাত চেক বাবদ ডেবিট করা হয়েছে। অর্থাৎ যতবার চেক প্রত্যাখ্যান হয়েছে, এটা কিন্তু তোমার ব্যাংকের জন্য একটা সুনাম নষ্ট। হ্যাঁ, তো এটার জন্য তোমার ব্যাংকে কিন্তু তোমার একটা চার্জ দিতে হবে। হ্যাঁ, তো চার্জ দিতে হবে কত? 805 টাকা। তো প্রত্যাখ্যাত চেকও কিন্তু তোমার ডেবিট মেমোরেন্ডামের মধ্যে যাবে। প্রত্যাখ্যাত চেকও কিন্তু ডেবিট মেমোরেন্ডামের মধ্যে যাবে। যে ব্যাংক বিবরণীতে এত টাকা প্রত্যাখ্যাত চেক বাবদ ডেবিট করা হয়েছে, যেহেতু ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়েছে, তার মানে এটা কি? তোমার খরচ। এটা একটা খরচ। হ্যাঁ, আদায় খরচ, এটাও একটা খরচ। তোমার জন্য কি খরচ? এই যে প্রত্যাখ্যাত চেক ডেবিট করা হয়েছে, আদায় খরচ 15 টাকা, এটাও ডেবিট করা হবে। তার মানে কি? তোমার জন্য এটা খরচ এবং ব্যাংকের জন্য এটা আয়। ওকে, আচ্ছা, ব্যাংক বিবরণীতে সার্ভিস চার্জ বাবদ 25 টাকা। এই যে ব্যাংক বিবরণীতে সার্ভিস চার্জ বাবদ 25 টাকা কর্তন দেখানো হয়। তার মানে কি? ব্যাংক এটা 25 টাকা কোথায় গেল? ব্যাংকের কাছে গেছে। আদায় খরচ কে নিল? ব্যাংক নিল বিভিন্ন সার্ভিসের জন্য। হ্যাঁ, এখানে প্রত্যাখ্যাত চেক বাবদ টাকা কে নিল? ব্যাংক নিল। এবং তোমার জন্য এগুলো সব কি? খরচ। তোমার জন্য যা খরচ এবং ব্যাংকের জন্য যা আয়, সেটাই হচ্ছে সব ডেবিট মেমোরেন্ডামে যাবে, ঠিক আছে? তারপরে এত টাকা দৈনিক প্রাপ্তি জুয়েলারি ব্যাংক বিন্দু। আচ্ছা, এটা বাদ। তো এই যে সার্ভিস চার্জ, আদায় খরচ, প্রত্যাখ্যাত চেক বাবদ ডেবিট করা আছে, মানে এইটার যে খরচ, এই তিনটাই হচ্ছে তোমার কি? ডেবিট মেমোরেন্ডামে যাবে। তো চলো দেখি মিলে কিনা। এই দেখো কি কি আসছে? ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। ডেবিট মেমোরেন্ডামে কি কি আছে? যেটা তোমার জন্য খরচ বা কোম্পানির জন্য খরচ এবং ব্যাংকের জন্য আয়, সেটা কি ডেবিট মেমোরেন্ডামে যায়। কি কি গেছে দেখো? প্রাপ্য নোট আদায় খরচ কত? 15। প্রত্যাখ্যাত চেক কত? 805। ব্যাংক সার্ভিস চার্জ কত? 25 টাকা। টোটাল কত হলো? 845 টাকা। তো এই তিনটাই কি তোমার ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ। বোঝা গেছে? এখন আসো আরেকটা সলভ করি। এখানে বলছে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। আমি কি বলছি? যেটা তোমার কি? তোমার জন্য খরচ, ব্যাংকের জন্য আয়। তো চলো দেখি কি কি আছে। এখানে দেখো নগদান বই অনুযায়ী উদ্ধৃত ওকে, আদায় হয়েছে এত, উপস্থাপিত হয়নি ওকে, ব্যাংক দেনাদার হতে এত টাকা যা নগদান বইতে আদায় হয়নি, ঠিক আছে।
আর ব্যাংক কর্তৃক বীমার কিস্তি, এই যে ব্যাংক কর্তৃক বীমার কিস্তি পরিশোধ যা নগদান হইতে লেখা হয়নি। কে কিস্তিটা পরিশোধ করছে? ব্যাংক। 7,000 টাকা কিস্তি কে পরিশোধ করছে? ব্যাংক। কার হয়ে পরিশোধ করছে? তোমার হয়ে। হ্যাঁ, তোমার হয়ে কিস্তি পরিশোধ করছে। তো এই 7,000 টাকা ব্যাংক তোমার কাছে পাবে না, যেহেতু তোমার হয়ে। ধরো আমি বললাম যে ধরো তোমার হয়ে আমি তোমার একটা পাওনা পরিশোধ করে দিলাম, 7,000 টাকা পরিশোধ, ঠিক আছে। ওর তোমার কাছ থেকে এত টাকা পেতো, তোমাকে আমি পরিশোধ করে দিলাম। তো তুমি আমাকে টাকাটা আবার ফেরত দিবা না, যেহেতু তোমার হয়ে আমি টাকাটা পরিশোধ করে দিছি। এখানেও সেম, যে ব্যাংক কর্তৃক বীমার কিস্তি পরিশোধ, অর্থাৎ বীমার কিস্তি দেওয়ার কথা ছিল কার? ক্লায়েন্টের। কার কথা ছিল? ক্লায়েন্টের। হ্যাঁ, অর্থাৎ যে হিসাব খুলেছে তাকে বলা হয় ক্লায়েন্ট। তো ক্লায়েন্টের হচ্ছে টাকা জমা দেওয়ার কথা ছিল, কিন্তু ক্লায়েন্টের পক্ষে কে টাকা জমা দিয়ে দিল? ব্যাংক বীমার কিস্তি পরিশোধ করে দিল। তো এই টাকাটা আবার ব্যাংক পাবে না? পাবে কিনা? তো পাবে। তো এইটা হচ্ছে তোমার ব্যাংকের জন্য আয় এবং তোমার জন্য খরচ। তো এটা আসবে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। মঞ্জুরিকৃত সুদ মানে ব্যাংক তোমাকে টাকা দিচ্ছে, হ্যাঁ, এটা ব্যাংকের খরচ, ব্যাংকের আয় না, এবং তোমার জন্য আয়, তো এটা আসবে না। মঞ্জুরিকৃত সুদ মানে এই যে ধরো তুমি 1 লক্ষ টাকা যখন সঞ্চয়পত্র করবা, 1 লক্ষ টাকা সঞ্চয়পত্রে যে 10% তোমাকে সুদটা দিবে, ওই 1,000 টাকা হচ্ছে তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এটা হচ্ছে মঞ্জুরিকৃত সুদ। আর ধার্যকৃত সুদ মানে বিভিন্ন সার্ভিসের জন্য তোমার কাছ থেকে টাকাটা কেটে নিবে। এই যে ধার্যকৃত জাস্ট 1500 টাকা, নগদান বলে লেখা হয়নি। এটা ব্যাংকের জন্য, তোমার জন্য একটা খরচ, তোমার জন্য কি একটা খরচ, এবং এইটা ব্যাংকের আয়, এটা ব্যাংকের আয়, ঠিক আছে। অর্থাৎ ব্যাংকে টাকা ঢুকবে, ডেবিট মেমোরেন্ডাম সোজা হিসাবে তোমার থেকে টাকা চলে যাবে, তোমার থেকে টাকা মাইনাস হয়ে যাবে এবং ব্যাংকের কাছে টাকা ঢুকবে। এটা হলো মেইন কথা, ঠিক আছে। এখন চলো মিলাই। এই দেখো, ব্যাংক কর্তৃক বীমার কিস্তি পরিশোধ কত? 7,000 টাকা। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ কত? 1,500 টাকা। মাথায় ঢুকতেছে এখন? এই যে 7,000 আর 1,500 কত? 8,500 টাকা। বোঝা গেছে ডেবিট মেমোরেন্ডাম কি? এখন আসো আর একটা সলভ করে দিই, একদম লাস্ট পর্যায়ে একদম পেরেক গেঁথে দিই, কফিনে পেরেক গেঁথে দিই, ঠিক আছে। আচ্ছা, আমি কি বলছি? যে ব্যাংকের কাছে টাকা ঢুকবে এবং তোমার থেকে টাকা চলে যাবে। সোজা বাংলায় কি? তোমার থেকে টাকা চলে যাবে, ব্যাংকের কাছে টাকা ঢুকবে। ওকে ফাইন, আসো। এখন দেখো, এই যে ব্যাংক কর্তৃক বীমার কিস্তি পরিশোধ ধার্যকৃত চার্জ 1500। আচ্ছা, এটা তো সেম ম্যাথই মনে হয়, না মনে হয় আলাদা ম্যাথই, কিন্তু সেম টাইপের। 7,000 আর 1,500, ও হ্যাঁ সেম ম্যাথই। আচ্ছা, এটাও সেম, এটাও সেম। আচ্ছা, এখানে আসি। ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, তার মানে কি? ব্যাংকের টাকা ঢুকবে এবং তোমার টাকা বের হবে, এটা আসবে। আচ্ছা, এখানে আর কি কি আছে? ব্যাংক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করেছে, এই যে 8 নাম্বারটা আসবে। ব্যাংক প্রদেয় বিলে অর্থ পরিশোধ করেছে, যা নগদ অঙ্গতে লেখা হয়নি। মানে ব্যাংক প্রদেয় বিলের অর্থ তোমার হয়ে পরিশোধ করে দিয়েছে, তার মানে ব্যাংক তোমার কাছ থেকে এখন টাকা পায়। তো টাকা পায়, তার মানে এটা আসবে। আচ্ছা, তারপরে ব্যাংকে জমাকৃত চেক জমা দিতে ফেরত এসেছে এত টাকা। ওকে ওকে, তো এখানে এই দুইটাই আসার কথা। হ্যাঁ, এই যে দেখো এই দুইটাই আসছে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ কত? 40 টাকা। ব্যাংক প্রদেয় বিল পরিশোধ কত? 500 টাকা। টোটাল কত হলো? 540 টাকা। এখন আমি জানি তোমাদের মনে কোশ্চেন আছে যে ভাইয়া আপনি তো জাস্ট পড়াচ্ছেন কোনটা কোনটা আসবে, আমি বুঝবো কিভাবে যে কোনটা ডেবিট মেমোরেন্ডাম, মানে কোনটা ব্যাংকের কাছে টাকা ঢুকতেছে। এখানে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ কেন আসলো না? ওই যে বললাম যে তুমি দুইটা জিনিস মাথায় রাখবা ডেবিট মেমোরেন্ডামের ক্ষেত্রে, দুইটা জিনিস। তোমার খরচ হচ্ছে কিনা, মানে তুমি হচ্ছে কি? তুমি হচ্ছে সাফিন এন্টারপ্রাইজ। হ্যাঁ, এখানে দুইটা পক্ষ, একটা সাফিন এন্টারপ্রাইজ আর একটা হচ্ছে ব্যাংক। একটা ব্যাংক আর একটা সাফিন এন্টারপ্রাইজ। তুমি দুইটা জিনিস মাথায় রাখবা। তোমার কাছ থেকে টাকাটা চলে যাচ্ছে কিনা, ব্যাংক তোমার কাছে কোনো টাকা পায় কিনা, বা ব্যাংকের কোনো আয় হচ্ছে কিনা, দুইটা জিনিস, সিম্পল কনসেপ্ট। তো দেখো, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ কেন আসলো না? কারণ ব্যাংক সুদ মঞ্জুর করলে এটা তোমার জন্য আয়, ব্যাংকের জন্য ব্যয়, তাই এটা আসবে না, ঠিক আছে। এখানে বলতে পারো যে ভাইয়া ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি 2,000 টাকা, এটা কেন আসলো না? তো দেখো, চেক ইস্যু করা হয়েছে, ব্যাংকে উপস্থাপন করা হয়নি। মানে চেক ইস্যু মানে কি? তোমার থেকে তুমি যখন একটা চেক ইস্যু করবা, তোমার ধরো কুদ্দুস তোমার থেকে 2,000 টাকা পায়, তো 2,000 টাকা তুমি চেক ইস্যু করে দিলা, তার মানে তুমি মাইনাস করে দিছো নগদান বই থেকে। কিন্তু ব্যাংকে এখনো উপস্থাপন হয়নি, ব্যাংকে এখনো 2,000 টাকা প্লাস অবস্থায় আছে।
ব্যাংকে এখনো 2000 টাকা প্লাস অবস্থায় আছে। তো এটা হচ্ছে এক ধরনের কি, এটা হচ্ছে এক ধরনের গড়মিল বা ভুল। এখানে কারো কাছে টাকা ঢুকেও নেই, কারো কাছে টাকা বের হয়ে যায়নি, কারো খরচ হয়নি এবং কারো আয়ও হয়নি। বোঝা গেছে? তো যেখানে শুধুমাত্র খরচ এবং আয় হবে সেখানে, সরি, যেখানে শুধুমাত্র খরচ হবে এবং ব্যাংকের আয় হবে, তোমার খরচ হবে মানে শাফিন এন্টারপ্রাইজের খরচ হবে এবং ব্যাংকের আয় হবে বা ব্যাংক তোমার থেকে টাকা পাবে, সেখানেই শুধুমাত্র ডেবিট মেমোরেন্ডাম হিসাব হবে। যেমন এখানে দেখো ব্যাংক কথাটা উল্লেখ আছে। আর একটা ট্রিক শিখিয়ে দিই, হ্যাঁ। এই যে ডেবিট মেমোরেন্ডাম গুলোতে টাকার অ্যামাউন্ট কিন্তু বেশি একটা হয় না। দেখো বাকিগুলো 20,000, 3,000, হ্যাঁ। এই যে ডেবিট মেমোরেন্ডামে ঢুকতেছে কোনটা 40 টাকার অ্যামাউন্ট, হ্যাঁ। ব্যাংক পদবিলে অর্থ পরিশোধ করেছে যা নগদের মধ্যে লেখা নেই, ঢুকতেছে কোনটা 500 টাকার অ্যামাউন্ট। দেখো বাকিগুলো কিন্তু অ্যামাউন্ট বেশি, এগুলো কিন্তু কাউন্টও হয়নি। বোঝা গেছে? মাথায় ঢুকলো? ওকে ফাইন। কতটুক ঢুকছে এটা এইচডব্লিউ দিয়ে দিই, তারপরে বুঝতে পারবা। আচ্ছা, তো তোমরা, আচ্ছা এইচডব্লিউ একদম লাস্টে দেব। এখন আমরা সেকেন্ড টাইপের ম্যাথে চলে যাব। নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করে। এখন এটা আমরা নির্ণয় করা শিখবো। তো নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। এটা কতবার এসেছে? 5 বার আসছে, সেকেন্ড হাইয়েস্ট বার আসছে, হ্যাঁ। তো এখানে দেখি আমাদের অ্যামাউন্ট গুলো পড়তে হবে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত 9,560। আচ্ছা, এটা বাদ, এটা বাদ। 3,080 টাকার চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি, তার মানে 3,080 টাকার চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। তার মানে 3,080 টাকার চেক যেহেতু আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে, তার মানে আমি নগদান বই প্লাস করছি কিন্তু ব্যাংকে এখনো প্লাস করা হয়নি। এখানে বলছে নগদান বই লেখা হয়নি এমন লেনদেন নির্ণয় করো, তো এটাও আসবে না। পাওনাদারকে 5,000 টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু এখনো ব্যাংকে উপস্থাপিত হয়েছে, তার মানে নগদান থেকে আমার 5,000 টাকা চলে গেছে, এটাও আসবে না। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 370 টাকা, যে নগদান বই লেখা হয়নি, যেখানে এখন দেখো আছে, এখানে লেখাই আছে যে নগদান বই লেখা হয়নি, তো এগুলো আসবে। ঠিক আছে? ব্যাংক জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে, এটাও নগদান বই লেখা হয়নি, কেন আসবে? কারণ ব্যাংক থেকে যে চেক প্রত্যাখ্যাত হয়েছে সেটা তো আমি জানি না এখনো, হ্যাঁ। তো আমার হচ্ছে ব্যাংকের অনুসরণ করে, ব্যাংক যেহেতু প্রত্যাখ্যাত হয়েছে, ব্যাংকে যেহেতু 4,000 টাকা মাইনাস করে দিয়েছে, তো আমারও 4,000 টাকা মাইনাস করে দিতে হবে। তো দেখি আমরা কি কি আছে। এই দেখো তিনটা জিনিস আসে নাই। নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। কি কি আসছে? এই যে লেখা হয়নি, লেখা হয়নি, কি কি? 4 আর 6। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 370 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। এই যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 370 টাকা, এখানে প্লাস না মাইনাস এটা পরের হিসাব। এখানে বলছে তার পরিমাণ নির্ণয় করতে বলছে, জাস্ট অ্যামাউন্টটা বসায় দিবা। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক পাওনাদারকে সরাসরি পরিশোধ নগদান বইয়ে লেখা হয়নি। ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে, এটা কেন আসলো? ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে, ধরো আমি হচ্ছে নগদান বই মেইনটেইন করছি, হ্যাঁ। আমি একটা চেক কি করলাম যে আমি জানি যে আমার যে পাওনাদার আছে, সরি, আমি যাদের কাছ থেকে টাকা পাবো 1,000 টাকা বা 10,000 টাকা, তারা হচ্ছে আমাকে 20 তারিখে আমার ব্যাংকে টাকাটা জমা দিয়ে যাবে। তো আমি 10,000 টাকা প্লাস করে রাখলাম, 10,000 টাকা প্লাস করে রাখলাম, হ্যাঁ। কিন্তু আমার ব্যাংকে টাকাটা আসলো না। কেন টাকাটা আসলো না? কারণ ওই লোকের অ্যাকাউন্টে টাকা নাই, জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে, অর্থাৎ বাউন্স হয়েছে, ওই লোকের অ্যাকাউন্টে টাকা নাই। তো ব্যাংক থেকে কিন্তু 4,000 টাকা মাইনাস করে দিয়েছে, কিন্তু আমি কিন্তু, সরি 4,000 না 10,000, কিন্তু আমি কিন্তু নগদান বই প্লাস করে রাখছিলাম। আমি কি করে রাখছিলাম? প্লাস করে রাখছিলাম, হ্যাঁ। তো আমাকেও কি করতে হবে? মাইনাস করতে হবে। তো এই যে ব্যাংক জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে, এটা ব্যাংক থেকে আগে প্রত্যাখ্যাত হয়েছে, তারপরে আমার নগদান বইয়ে আমার লিখবো, হ্যাঁ। তো এখানে বলছে নগদান বই লেখা হয়নি, লেনদেনের পরিমাণ নির্ণয় করো। যেহেতু ব্যাংক থেকে একটা চেক প্রত্যাখ্যান করা হয়েছে, এটা আমি জানতাম না, এটা আমার পরবর্তীতে লিপিবদ্ধ করতে হবে, তাই এটা নগদান বইতে লেখা হয়নি এর মধ্যে ইনক্লুডেড হচ্ছে বা অন্তর্ভুক্ত হচ্ছে। বোঝা গেছে? কত আসলো? 370, 4,000, 2,000, টোটাল 6,370 টাকা আসলো। ওকে ফাইন।
আচ্ছা, তো নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর মোট টাকার পরিমাণ নির্ণয় করো। সেম কোশ্চেন নগদান বইতে লেখা হয়নি, দেখো এই যে নগদান বইতে লেখা হয়নি, নগদান বইতে লেখা হয়নি। এখন আমরা দেখবো এর বাইরে থেকে কিছু আসে কিনা বা কোনোটা নগদান বই ইনক্লুড হয় কিনা। চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। হ্যাঁ, তো এটা আমার নগদান বইয়ে ইনক্লুডেড হয়নি, এটা আমার ইনক্লুড করতে হবে। চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি 20,000 টাকা, যেহেতু আদায় হয়নি কিন্তু আমি তো 20,000 টাকা দিয়ে রাখছিলাম, তাই না? তো এটা হচ্ছে আমার নগদান বই ইনক্লুড করতে হবে, এটা পরে হয়েছে। চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, মানে টাকাটা এখনো ব্যাংকে আছে। হ্যাঁ, তো এটাও ইনক্লুডেড হবে। তো চলো দেখি কি কি ইনক্লুডেড হচ্ছে। এই যে নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর টাকার পরিমাণ নির্ণয় করো। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে আদায় আর ব্যাংক সুদ। নগদান বইতে লেখা হয়নি এই দুইটা, দেখি কি কি ইনক্লুড হয়েছে। আচ্ছা, এই দুইটা ইনক্লুড হয়েছে কিন্তু বাকিগুলো ইনক্লুডেড হয়নি। আচ্ছা, এখানে বলছে যে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, এটা শুধুমাত্র ব্যাংক ইনক্লুড করতেছে। হ্যাঁ, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, এই দুইটা শুধু ব্যাংক হিসাবকে ইনফ্লুয়েন্স করতেছে। কিন্তু হ্যাঁ, কিভাবে ইনফ্লুয়েন্স করতেছে বলতেছি, এখানে একটু তোমার বোঝার বিষয় আছে। আগেরটা কেন হয়েছিল যে ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে, এটা কেন নগদান বইয়ে লেখা হয়নি এর মধ্যে ঢুকলো? কারণ ব্যাংকে যে চেকটা মানে জমা হয়েছে সেটা আমাদের এক্সপেকটেশন ছিল যে না, ব্যাংকে জমা আমার এই টাকাটা জমা চলে আসবে, কিন্তু যে ওই দেনাদারের অ্যাকাউন্টে টাকা না থাকায় এটা প্রত্যাখ্যাত হয়েছে, যেটা আমার এখন নগদান বইতে লিখতে হবে। কিন্তু এখানে বলছে যে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। তো জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি বলতে যে আমার ব্যাংকের টাকাও আছে, এখন পাওনাদার উঠায়নি, এটা পাওনাদারের ব্যাপার। হ্যাঁ, এটা নগদান বইয়ের সাথে কোনো রিলেশন নাই। সেম ভাবে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, মানে আমি আমার নগদান বইতে 20,000 টাকা আমি কেটে রেখে দিয়েছি যে না, আমার কাছ থেকে মিস্টার ওয়াই 20,000 টাকা পাবে, তো আমি মাইনাস করে রেখে দিছি, কিন্তু ওই 20,000 টাকা সে আর উঠায়নি, পাওনাদার ব্যাংক থেকে এখনো উঠায়নি। তো ব্যাংক থেকে যখন উঠাবে তখন টাকাটা চলে যাবে, তো এটার সাথে নগদান বইয়ের কোনো রিলেশন নাই। দেখো, খুবই সূক্ষ্ম ভাষার পার্থক্য, কিন্তু ভাষার পার্থক্যের জন্য কি হয়ে যায়, ওখানে কেন নগদান বইতে লেখা হয়নি এটার মধ্যে আছে চেক প্রত্যাখ্যাত হয়েছে, মানে ওই দেনাদারের টাকার মানে অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল না, এটার জন্য আমি তো ধরে রাখছিলাম আমার প্লাস হবে, কিন্তু এখানে তো এখন আর প্লাস হবে না, যেহেতু তার চেক বাউন্স করছে। হ্যাঁ, তো এই 10,000 টাকাটা মাইনাস হবে, তাই আমারও মাইনাস করতে হবে। তাই এটা হচ্ছে নগদান বইতে আমার আবার লিখতে হবে যে চেকটা যে টাকাটা আমার পাওয়ার কথা ভাবছিলাম সেটা আর পাবো না, তাই আমার নগদান বইও লিখে রাখতে হবে। যেহেতু ব্যাংক থেকেও পাবো না, তাই আমার নগদান বইতেও লিখতে হবে যে পাবো না। কিন্তু এখানে বিষয়টা ডিফারেন্ট, এখানে হচ্ছে কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, মানে আমি 20,000 টাকা আমি বলছি যে ওয়াই পাবে, কিন্তু সে এখনো টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে তোলেনি। তো যখন তুলবে তখন সে তার হিসাব হবে, যখন তুলবে তখন তার হিসাব হবে। হ্যাঁ, কিন্তু এখানে এমনটা বলেনি যে না, চেক কাটা হয়েছে তারপর হচ্ছে ভাঙানো হয়েছে কিন্তু প্রত্যাখ্যাত হয়েছে, তখন আবার ইনফ্লুয়েন্স পড়তো। তো প্রত্যাখ্যান, চেকের সাথে প্রত্যাখ্যান কথাটা না থাকলে হ্যাঁ, তখন নগদান বইতে ইনক্লুডেড হবে না। হ্যাঁ, নগদান বইতে ইনক্লুডেড হবে না, এমন দফার মধ্যে আসবে না। ঠিক আছে, প্রত্যাখ্যান শব্দটা না থাকলে এটার মধ্যে আসবে না। এই দেখো, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, প্রত্যাখ্যান কথাটা উল্লেখ নাই, তাই এটা আমরা নগদান বইতে লেখা হয়নি এটার মধ্যে আনবো না। তো শুধু আনবো কোনটা, যে নগদান বইতে লেখা হয়নি দুইটার অ্যামাউন্টে আনবো, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ আর ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট 6,000 টাকা আদায় হয়েছে, এটা এই দুইটা জাস্ট ইনক্লুড করব। এত কিছু বোঝার দরকার নেই, যারা এখনো বুঝতেছো না একটা জিনিস মাথায় রাখবা, চেক কথাটা পাইছো, পাইছো না, চেকের সাথে কি প্রত্যাখ্যান কথাটা আছে? নাই, তার মানে এই দুইটা আসবে না, সোজা হিসাব। ঠিক আছে, তো দেখো, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসেবের নিকট আদায় 6,000 আর ব্যাংক সুদ 5,000, এটা নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি, তাই টোটাল পরিমাণ 11,000 টাকা। আচ্ছা, তো এইটা তোমাদের এইচডব্লিউ থাকবে, দুইটা তো করাই দিলাম, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। তোমরা আমাদের আর্টস কম কমিউনিটি এটাতে তোমরা এইচডব্লিউ সাবমিট করবা। হ্যাঁ, এখানে এইচডব্লিউ সাবমিট করবা। তো আমাদের দুইটা টাইপের ম্যাথ করলাম,
এখানে আরেকটা টাইপের ম্যাথ আছে, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, এমন লেনদেনের পরিমাণ নির্ণয়। তো এটা তোমাদের এইচডব্লিউ দিয়ে দিই। এখানে এইচডব্লিউ দিলাম, কিন্তু তোমাদের দুইটা জিনিস বোঝাই দিই। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ধার্য ব্যাংক কর্তৃক চার্জ, এটা কেন নগদান বইতে লিপিবদ্ধ হয় না? কারণ এটা আমরা জানি না। হ্যাঁ, ধরো আমি ব্যাংকে হিসাব খুললাম 1 তারিখে, নগদান বইও খুললাম 1 তারিখে। হ্যাঁ, আমি জাস্ট আমার ব্যবসায়ের হিসাবের সাথে নগদান বইয়ের হিসাব মিলাবো। তো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটা হচ্ছে মাসের শেষে জানা যায়। অর্থাৎ ব্যাংক যখন আমাকে জানাবে যে আমার ইন্টারেস্ট আসছে এত, আমার খরচ হয়েছে এত, তখনই একমাত্র আমি নগদান বইয়ে সেটা লিখতে পারবো। তো এটাও নগদান বইতে লিপিবদ্ধ আগে থেকে করা থাকে না, ব্যাংক যখন আমাকে জানাবে তখনই আমি সেটা জানতে পারবো। ঠিক আছে? আর এখানে তো লেখাই আছে যে নগদানভুক্ত হয়নি। হ্যাঁ, নগদানভুক্ত হয়নি। এই যে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে কিন্তু বইতে লিপিবদ্ধ হয়নি। ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করছে, এটা ব্যাংক আগে করলে তারপরে আমি জানতে পারবো। যে কাজ ব্যাংক আগে করবে তারপরে আমি জানতে পারবো, সেগুলো তোমার নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, এর মধ্যে ঢুকবে। দেখো তোমাকে আমি একটু বলে দিই। এই যে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসেবে অর্থ আদায় করছে, এটা কি আমার জানা ছিল? জানা ছিল না। ব্যাংক জানাইছে তারপরে কি আমি জানছি, তার মানে ব্যাংকের পরে আমি আমার নগদান বইতে লিপিবদ্ধ করব। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, এটা কি আমার জানা ছিল? জানা ছিল না। ব্যাংক আগে আমাকে জানাবে যে আমি বিনিয়োগের সুদ আদায় করছি, তারপরে আমার নগদান বইতে লিখতে হবে। এটা আমার ব্যাংকের পরে কাজটা করতে হবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ, এটা আমাকে ব্যাংক মাস শেষে জানাবে। যখন জানাবে তখনই আমি জানতে পারবো। বোঝা গেছে? তো এটাও তোমাদের এইচডব্লিউ থাকবে, এটা আমাকে এইচডব্লিউ দিবা। ওকে, আচ্ছা এখন আমরা ক্রেডিট মেমোরেন্ডামের অঙ্কটা করব। ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করব। এটা হচ্ছে 3 বার এসেছে, 3 বার করে এসেছে ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয়। আচ্ছা, তো ডেবিট মেমোরেন্ডামে আমি কি বলছিলাম? ডেবিট মেমোরেন্ডামে বলছিলাম দুইটা কথা মনে রাখবা। কি কি? তোমার খরচ এবং ব্যাংকের আয়। আর ক্রেডিট মেমোরেন্ডামে উল্টাটা, তোমার আয়, তোমার আয় আর ব্যাংকের খরচ। তোমার আয় আর কি? ব্যাংকের খরচ। আমরা ডাইরেক্ট আগে, আমরা পরে ম্যাথ সলভ করব, আগে দেখি কি কি জিনিস আছে। দেখো, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, ব্যাংক কর্তৃক শেয়ার লভ্যাংশ আদায়। তার মানে এখানে কি হচ্ছে? তোমার আয় হচ্ছে। এটা কি হচ্ছে? তোমার আয় হচ্ছে। কিভাবে তোমার আয় হচ্ছে বলতে পারো? বিনিয়োগ কি ডেবিট না? ডেবিট জেরের সুদ কি? ক্রেডিট। তার মানে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় মানে তুমি একটা জায়গায়, ধরো একটা প্রজেক্ট এক্স এ তুমি বিনিয়োগ করেছিলা, তুমি প্রজেক্ট এক্স এ বিনিয়োগ করেছিলা, তো ওই বিনিয়োগ থেকে তোমার একটা ইন্টারেস্ট আসছে বা সুদ আসছে। হ্যাঁ, তো এটা কিন্তু তোমার আয়। বা তোমার বিভিন্ন কোম্পানিতে শেয়ার কেনা ছিল, এই শেয়ারের লভ্যাংশ আসলো, এটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে আসলো। তো ব্যাংক কি করলো? তোমার পক্ষ থেকে, তোমার পক্ষ হয়ে সেগুলো আদায় করে দিল। এটা কিন্তু তোমার জন্য আয়, তোমার জন্য আয়। তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো, এটা তোমার জন্য আয়। ঠিক আছে? আচ্ছা, তো ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ কি? ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, ব্যাংক কর্তৃক শেয়ার লভ্যাংশ আদায়। তো এখানে দেখো কি কি আছে। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ 30,000 টাকা, লভ্যাংশ 10,000 টাকা আদায় হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি, ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। তো ক্রেডিট মেমোরেন্ডামে বুঝবা এটা তোমার আয়। তুমি কে? তুমি হচ্ছে মুশফিক ট্রেডার্স। হ্যাঁ, মুশফিক ট্রেডার্স কি করলো? ব্যাংক তোমাকে আদায় করে দিল। ওকে, তো ক্রেডিট মেমোরেন্ডামে ব্যাংক তোমার হয়ে তোমার আয়গুলো ইনক্লুড করবে, আর বাকিগুলো কিন্তু দেখো জমাকৃত চেক আদায় হয়নি, উত্তোলন লেখা হয়নি, এগুলো ইনক্লুডেড হবে না। শুধুমাত্র ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ, ডেবিট জেরের সুদ, ক্রেডিট, শেয়ারের লভ্যাংশ আদায় হয়েছে, মানে তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে এবং তোমার এটা ইনকাম হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম বা আয়, তোমার আয়। ঠিক আছে? এই যে ব্যাংক কত টাকার ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করেছে, মানে তোমার কতটুকু আয় হয়েছে। এই যে ব্যাংক সুদ মঞ্জুর করলে তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকতেছে, তার মানে তোমার এটা আয়। তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকলে, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকলে সেটা ক্রেডিট মেমোরেন্ডাম, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেলে সেটা ডেবিট মেমোরেন্ডাম। তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে কিসের মাধ্যমে? ব্যাংক সুদের মাধ্যমে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হয়েছে, তার মানে তোমার অ্যাকাউন্টে টাকা কি হচ্ছে? ঢুকতেছে, ইন হচ্ছে।
ব্যাংক সার্ভিস কর্তন করেছে, এটা তোমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে, তো যেটা আমার টাকা আসতেছে শুধুমাত্র সেটা ইনক্লুডেড হবে। দেখো কোনটা কোনটা ইনক্লুডেড হয়েছে, এই দেখো ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ইনক্লুডেড হয়েছে, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ইনক্লুডেড হয়েছে। এই যে দেখো ব্যাংক সুদ মঞ্জুর করেছে ইনক্লুড হলো, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ইনক্লুডেড হলো। এই যে দেখো টাকা আসতেছে, এই যে দেখো আয়। ঠিক আছে, ব্যাংক সুদ মঞ্জুর কি আর ব্যাংক সুদ ধার্য কি, এখন এই কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, এরপরে যেন আর কোনো সমস্যা না থাকে। ব্যাংক সুদ মঞ্জুর বলতে তুমি 1 লক্ষ টাকা অ্যাকাউন্ট, ধরো 1 লক্ষ টাকার একটা সঞ্চয় পত্র তুমি খুলেছো, হ্যাঁ, তোমাকে 2 মাস বা 3 মাস পরে তারা হচ্ছে 500 টাকা ইন্টারেস্ট দিল, হ্যাঁ, এটা তোমার লাভ বা লভ্যাংশ, লভ্যাংশ। তো এই 500 টাকা হচ্ছে তোমার ব্যাংকে জমা করার সুদ, তো সুদটা হচ্ছে ব্যাংক মঞ্জুর করে, হ্যাঁ, এটা তোমার জন্য আয়, এটা তোমার জন্য আয়। আর এই যে তোমার অ্যাকাউন্টটা খুলে দিল, বিভিন্ন সেবা দিচ্ছে, এটার জন্য ব্যাংক 50 টাকা সার্ভিস চার্জ কেটে নিল, হ্যাঁ। তো চার্জ, যেটা একটা জিনিস মাথায় রাখবা, চার্জ হচ্ছে তোমার খরচ, হ্যাঁ। আর মঞ্জুর, সুদ মঞ্জুর মানে, শোনো দুইটা ওয়ার্ড মাথায় রাখবা, একটা হচ্ছে ধার্য করা আর একটা হচ্ছে মঞ্জুর করা। মঞ্জুর শব্দটা থাকলে বুঝবা এটা তোমার আয়, আর ধার্য শব্দটা থাকলে বুঝবা এটা তোমার ব্যয় বা খরচ, এটা তোমার ব্যয় বা খরচ। ঠিক আছে, মঞ্জুর শব্দটা থাকলে বুঝবা এটা তোমার আয়, ধার্য শব্দটা থাকলে এটা বুঝবা তোমার ব্যয় বা খরচ। মাথায় ঢুকছে? কনসেপ্ট ক্লিয়ার? ওকে ফাইন, আসো এখন তোমাদের একটা এইচডব্লিউ দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, এইচডব্লিউ যে দিব, এইচডব্লিউ দেওয়ার আগে তোমাদের লাস্ট একটা ম্যাথ টাইপ, সেটা আমরা কমপ্লিট করে দিই। নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলো সমষ্টি নির্ণয় করো, তো যেটা আমরা কিন্তু একটু আগেও করছি, যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এমন দফাগুলো সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, এখানে বলছে যে নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলো সমষ্টি নির্ণয় করো একক জের পদ্ধতি অনুসরণ করে। কোন পদ্ধতি? একক জের পদ্ধতি অনুসরণ করে। কি, কেন, কিভাবে কিচ্ছু বোঝা লাগবে না, আমরা ডিরেক্ট অ্যানসারে চলে যাই। দেখো, তার পরিমাণ নির্ণয় করো, নগদান বইতে লেখা হয়নি। এখানে বলছে প্রাপ্য হিসাবে টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, প্রাপ্য হিসাবে টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। আমি কি জানি, মানে নগদান বই কি জানে? জানে না। তো ব্যাংক যেটা করছে, আমি কি বলছি, যে ব্যাংক যেটা করছে সেটা যখন আমি পরে জানতে পারবো, তখন সেটা আমার নগদান বইতে লিপিবদ্ধ করতে হবে। তো ব্যাংক কর্তৃক সরাসরি আদায় আমি জানতাম না, আমাকে এখন লিপিবদ্ধ করতে হবে, তো এটা নগদান বইতে লিপিবদ্ধ করতে হবে। বিজ্ঞাপন খরচের জন্য চেক ইস্যু করে ভুলে তো নগদানভুক্ত করা হয়নি, বিজ্ঞাপন খরচের জন্য চেক ইস্যু করছে, অর্থাৎ ব্যাংক থেকে টাকা চলে গেছে, হ্যাঁ, ব্যাংক থেকে টাকা কি করছে? চলে গেছে, ব্যাংক থেকে টাকা চলে গেছে। তো ব্যাংক থেকে টাকা চলে গেছে, আমাকেও কি টাকাটা মাইনাস করে দিতে হবে, হ্যাঁ। চেক ইস্যু করে ভুলে নগদানভুক্ত করা হয়নি, তো নগদানভুক্ত করতে হবে। ব্যাংক জমার সুদ, ব্যাংক জমার সুদ আর ব্যাংক চার্জ, আমি কি বলছি, যে ব্যাংক জমার সুদ, ব্যাংকে টাকা জমা রাখার পর তারা আমাদের জন্য যে সুদ মঞ্জুর করে এটাকে বলা হয় ব্যাংক জমার সুদ। এবং ব্যাংক চার্জ, এটাও হচ্ছে ব্যাংক আমাকে জানানোর পর আমি হচ্ছে নগদান বইতে লিপিবদ্ধ করব। তো একক জের পদ্ধতিতে তোমার শুধুমাত্র নগদান বইতে কোনটা অন্তর্ভুক্ত হবে না সেই জিনিসটা শুধুমাত্র আমার ইনক্লুড করা হয়। এবং আমি কাকে ফলো করব? একক জের পদ্ধতি অনুসারে ব্যাংককে ফলো করব। কাকে ফলো করব? ব্যাংককে ফলো করব, অর্থাৎ ব্যাংক আমাকে যা জানাবে আমি সেটা করব। এখানে বলছে প্রাপ্য হিসেবে এত টাকা যা নগদান বইতে লেখা হয়নি, এই জিনিসগুলো আগে লিখে ফেলবে। এখানে নগদান বইতে লেখা হয়নি, নগদান বইতে লেখা হয়নি, এটা নগদান বইতে লেখা হয়নি। দেখো কোশ্চেনের সাথে অ্যানসার দিয়ে দেওয়া আছে, নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলো সমষ্টি নির্ণয় করো। তো যেটা নগদান বইতে লেখা হয়নি আছে ওটা অটোমেটিক তুমি ইনক্লুড করে দিবা, এত কিছু কোনো কিছু বোঝার দরকার নেই। ঠিক আছে, নগদান বইতে লেখা হয়নি, নগদান বইতে লেখা হয়নি, নগদান বইতে লেখা হয়নি, ওকে ইনক্লুড করে দাও। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু এইগুলোই আছে, এই যে প্রাপ্য হিসেবে টাকা সরাসরি বিজ্ঞাপন খরচের জন্য চেক ইস্যু করে ভুলে নগদানভুক্ত করা হয়নি, হ্যাঁ, ব্যাংক জমা সুদ, ব্যাংক চার্জ, এই যে নগদান বইতে লেখা, এই যে ব্যাংক জমা সুদ, ব্যাংক চার্জ দুইটা গেল, বিজ্ঞাপন খরচ তিনটা গেল, হ্যাঁ, তারপরে ৬০০০ টাকা সরাসরি ব্যাংক থেকে আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি, ৯০০০ টাকা
৬০০০ টাকা, কই গেল ৬০০০, হ্যাঁ লেখা হয়নি। তারপরে হচ্ছে তোমার আর কি কি আছে, বিজ্ঞাপন খরচ, এই যে বিজ্ঞাপন খরচ ৫০০০ টাকা থেকে ইস্যু করে, তা নগদান বইতে লেখা হয়নি, তো এগুলো আমার ইনক্লুড হয়েছে ৬০০০, ৫০০০, আর কোনটা কোনটা আছে ৬০০০, ৫০০০, ৭৫০, ৩৫০, এই তো এগুলো ৬০০০, ৫০০০, ৭৫০, ৩৫০, তো এগুলো হচ্ছে আমার কি নগদান মুক্ত হয়নি। তো আলাদা করে মনে রাখার কিছু নেই, যেখানে নগদান বইতে লেখা হয়নি কথাটা থাকবে, ওইটাই কি তোমার অ্যান্সার। তো এটা হচ্ছে একক জের পদ্ধতিতে, অর্থাৎ কাকে ফলো করতে হবে, ব্যাংকে ফলো করতে হবে। হ্যাঁ, কোথায় লিপিবদ্ধ করতে হবে, নগদান বইতে লিপিবদ্ধ করতে হবে। এটা সমষ্টি নির্ণয় করো বলছে, তো একসাথে যোগ করে দিবা, কত আছে 6 আর 5 11,000, 11,750, আর 50 কত 11,800, 200, 12,000, 12,100, 12,100 টাকা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, তার পরিমাণ নির্ণয়। আচ্ছা, এই যে এখানে আর একটা কোশ্চেন আছে যে ব্যাংকের মাধ্যমে আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, এরূপ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, এখানে বলছে যে ব্যাংকের মাধ্যমে আদায় হয়েছে, মানে ব্যাংকে টাকাটা প্লাস হয়েছে কিন্তু নগদান বইয়ে প্লাস হয়নি, জাস্ট এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে ব্যাংক বিনিয়োগের সুদ বাবদ এত টাকা আদায় করে, এই যে আদায় করছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, এখানে দিয়েই দেওয়া আছে। হ্যাঁ, নগদান বইতে লেখা হয়নি, তো এটা আসবে। আচ্ছা, ব্যাংকে 4,500 টাকা জমা দেওয়া হয়েছে কিন্তু ভুলে তা ব্যাংক বিবরণীতে ডেবিট করেছে, এটা আসবে না। 1,000 টাকার একটি চেক ইস্যু করা হয়েছিল, যা নগদান বইতে লেখা হয়নি। আচ্ছা, চেক ইস্যু করা হয়েছিল কিন্তু নগদান বইতে লেখা হয়নি, তো আমার কোনটা কোনটা আসবে, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় কত ছিল 3,000 টাকা, এই যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 3,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে যে আদায়ের জন্য জমাকৃত, এখানে আরেকটা ছিল যে কোশ্চেন 1,000 টাকার একটি চেক ইস্যু করা হয়েছিল যা নগদান বইতে লেখা হয়নি, এটা কেন আসলো না। এখানে তোমার বুঝতে হবে যে ব্যাংকের মাধ্যমে আদায় হয়েছে, 1,000 টাকার চেক ইস্যু করা হলে কিন্তু আদায় হয় না, ইস্যু করা মানে কি, এটা তোমার টাকাটা চলে গেছে, এটা মাইনাস ফিগার, এটা ব্যাংকে তোমার টাকাটা ঢোকেনি, যেহেতু টাকাটা ঢোকেনি তাই এটা ইনক্লুড হয়নি। বোঝা গেছে। এখানে বলছে আদায়ের জন্য জমাকৃত 9,000 টাকা চেক, জমাকৃত 9,000 টাকা চেক, তার মানে এটা ব্যাংক কর্তৃক আদায়ের জন্য জমাকৃত 9,000 টাকা চেক ভুলে নগদান বইতে 900 টাকা লেখা হয়েছে, তার মানে এটা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে 9,000 টাকা। এখানে কি বলছে, আদায়ের জন্য জমাকৃত, আদায়ের কতটা আছে, তার মানে 9,000 টাকা জমা হয়েছে কিন্তু নগদান বইতে কত লেখা হয়েছে 900 টাকা, তো কত টাকা কম লেখা হয়েছে 9,000 মাইনাস 900 টাকা। হ্যাঁ, তো বাকি 8,100 টাকা, 100 টাকা হচ্ছে নগদান বইতে লিখতে হবে। আদায়ের জন্য জমা হয়েছে 9,000 টাকা ব্যাংকে, 9,000 টাকা আমার ব্যাংকে প্লাস অবস্থায় আছে, তো আমি লিখছি কত 900 টাকা প্লাস, তার মানে 8,100 টাকা আমি শর্ট লিখছি, তো এটা আবার আমার জমা করতে হবে। হ্যাঁ, এটা আবার নগদান বইতে লিখতে হবে, তো এটা দেখো জমাকৃত চেক ভুল লেখা হয়েছে 9,000 মাইনাস 900, 8,100। কিভাবে বুঝবা যে এটা আদায় হয়েছে, এখানে কিন্তু বলাই আছে যে আদায়ের জন্য চেক জমা দেওয়া আছে। আদায় মানে কি, মানে তুমি ধরো কোনো দেনাদারের কাছ থেকে, ধরো তুমি কারো কাছ থেকে টাকা পাবা, হ্যাঁ, তো সে কি করলো, সে একটা চেক জমা দিল, 5,000 টাকা চেক জমা দিল, তার মানে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা প্লাস অবস্থা আছে। হ্যাঁ, তার মানে ব্যাংক এই টাকাটা আদায় করছে, তো এখানে এটাই বলা হয়েছে যে আদায়ের জন্য জমাকৃত চেক বলে নগদান বইতে 900 টাকা লেখা হয়েছে, তার মানে এই চেকটা অলরেডি জমাকৃত হয়েছে, প্রত্যাখ্যিত কথাটা নাই, তার মানে এটা ব্যাংকে জমা অবস্থায় আছে, তার মানে ব্যাংকে প্লাস অবস্থায় আছে, তোমারও কি করতে হবে, প্লাস করতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখবা যে ব্যাংকের মাধ্যমে আদায় হয়েছে এই কথাটা উল্লেখ থাকলে আমরা অবশ্যই অবশ্যই আদায় কথাটা খুঁজবো। কোন কথাটা খুঁজবো, আদায় শব্দটা খুঁজবো, এন্ট্রির মধ্যে আদায় শব্দটা খুঁজবো। দেখো আমরা কোনটা ইনক্লুড করছিলাম, এই যে আদায় করে ক্রেডিট করছে, এটা আছে, এটা কোনটা ইনক্লুড করলাম, আদায়ের জন্য, তো দেখো দুই জায়গাতে কিন্তু আদায় শব্দটা আছে, বাকিগুলো যেগুলো আমরা ইনক্লুড করলাম না, এখানে কোথাও কিন্তু আদায় শব্দটা নাই। এই একটা ট্রিক শিখা দিলাম যে আদায় হয়েছে এটা থাকলে অবশ্যই আদায়, আদায় এই শব্দটা খুঁজবা, ঠিক আছে, যদি না খুঁজে পাও তাহলে ওটা আর ইনক্লুড করার দরকার নাই। হ্যালো, আচ্ছা, তো
তো এতক্ষণ তো আমরা শিখলাম যে নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর সমষ্টি নির্ণয় করো। এখন আমরা ম্যাথ করব ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, তো আমি একটা দেখাই দেবো, বাকিটা তোমরা করবা। ব্যাংক বিবরণীতে লেখা হয়নি রূপ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। এখানে দেখো ম্যাক্সিমাম তোমার দেওয়া আছে যে নগদান বইতে লেখা হয়নি, নগদান বইতে লেখা হয়নি, নগদানভুক্ত হয়নি, নগদান বইতে লেখা হয়নি। এখানে দেখো একটা জিনিসই বলা আছে যে ব্যাংকে উপস্থাপন করা হয় নাই, দেওয়া আছে যে এখনো আদায় হয়নি। এই যে 20,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা এখনো আদায় হয়নি। আর হচ্ছে 15,000 টাকা ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। এখানে বলছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এমন লেনদেনের টাকার পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তো এটা শুধুমাত্র প্রথম দুইটাই হবে। হ্যাঁ, এই যে 15,000 আর 20,000, কেন প্রথম দুইটা হবে? কারণ ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। যেহেতু ব্যাংকে উপস্থাপন করা হয়নি তাই ব্যাংকে এটা ব্যাংক বিবরণীতে এটা তোমার কি হবে? ইস্যুকৃত চেক পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি, তার মানে ব্যাংক বিবরণীতে এখনো প্লাস অবস্থায় আছে, এটা মাইনাস করতে হবে। 20,000 টাকা একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনো আদায় হয়নি, মানে ব্যাংকে এখনো প্লাস অবস্থায় আছে, যখন আদায় হবে তখন কি হয়ে যাবে। তার মানে এখানে বলছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি রূপ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তো দেখো বাকিগুলো নগদান বই আছে, নগদানভুক্ত হয়নি, নগদানভুক্ত হয়নি, এগুলো আসবে না। তো ব্যাংক বিবরণীতে কোনটা লেখা হয়নি? চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপনই করা হয়নি, এখনো ব্যাংকে উপস্থাপনই করা হয়নি, তার মানে ব্যাংকে এখনো টাকাটা প্লাস অবস্থায় আছে, ব্যাংকে এখনো টাকাটা প্লাস অবস্থায় আছে। হ্যাঁ, তো যখন পাওনাদার ব্যাংক থেকে টাকাটা তুলে দিবে তখন এটা মাইনাস করে ফেলতে হবে। তো ব্যাংক বিবরণী থেকে এই টাকাটা মাইনাস করতে হবে। 20,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা এখনো আদায় হয় নাই। মানে মানে আমার একটা, আমি কারো কাছ থেকে টাকা পাই 5,000 টাকা, সরি 20,000 টাকা, 20,000 টাকা আমি কারো কাছ থেকে টাকা পাই, তা আমি জানি যে আদায়ের জন্য 20,000 টাকা আমার কি বলে, আমি যার কাছ থেকে টাকা পাই সে দিয়ে পাঠাইছে ব্যাংকে, কিন্তু এখনো আদায় হয়নি, মানে ব্যাংকে হয়তো বা বাহক যে পৌঁছায়নি এখনো, তাই আমার ব্যাংকে এখনো টাকা ঢোকেনি, কিন্তু এই টাকাটা তো ঢুকে যাবে, তাই না? এই টাকাটা তো ব্যাংকে ঢুকবে, প্লাস হবে, তাই না? তো এই দুইটা হচ্ছে আমার ব্যাংক বিবরণীতে এখনো লেখা হয়নি, কিন্তু লিখতে হবে। তো মোট টাকার পরিমাণ কত? 20,000 আর 15,000 কত? 35,000 টাকা। তো এটা তো আমাদের এইচডব্লিউ থাকবে, তোমরা এইচডব্লিউ কমিউনিটি আর্টস কম কমিউনিটিতে দিবা, এইচডব্লিউ আর্টস কম কমিউনিটিতে দিবা। তো কতে আসার মতো যে টাইপগুলো ছিল সবগুলো কিন্তু সলভ হয়ে গেল, এবং বাকি যেগুলো আছে ওগুলো একবার করে এসেছে, তাই ওটা আমরা ধরবো না, ওটা আমরা সলভ করবো না। বিশেষ করে ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম, এগুলো একটু বারবার করে যেগুলো বুঝিয়ে দিলাম ওগুলো একটু বারবার করে প্র্যাকটিস করবে, এবং এইচডব্লিউ গুলো আর্টস কম কমিউনিটিতে সাবমিট করে দিবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।